15 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ এবং ক্যাম্পাসে বহিরাগত এনে হল বন্ধ করে দেওয়ার ফলে সেইটা আসলে একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। হাসিনার গুলিকে পাশ কাটিয়ে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নামলো, এইটা পৃথিবীর ইতিহাসেই খুব বিরল ঘটনা। যে শহীদ হয়েছে এইটার বিনিময় কি কখনো কোটা সংস্কার হইতে পারে কিনা? সেই দিন সবাই একরকম শপথ নেই এবং 16 তারিখ রাতেই আমরা ডিসিশন নিয়ে ফেলি যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে হবে। হাসিনা স্পষ্টভাবে বলেছিল এই সমন্বয়কদেরকে তুলে নিয়ে এসে পরবর্তী তাদেরকে পুরোপুরিভাবে হলো গিয়ে মার্ডার করে ফেলার জন্য, তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। জুলাই নিয়ে কথা বলবো আমরা। শত শহীদের রক্তস্নাত যে আন্দোলন, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, তার পেছনের অনেক গল্প মানুষ আসলে জানতে চায়। সেই গল্প নিয়েই হাজির হয়েছি আমি, মনিরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যাটেলাইট নিউজ টেলিভিশন চ্যানেল স্টার নিউজের বিশেষ পডকাস্ট আয়োজন জুলাই কাস্টে। এবং আমরা জুলাই কাস্টে জুলাইয়ের পেছনের কারিগর বলতে যারা সম্মুখ সারির যোদ্ধা, পেছনে যারা এটা নিয়ে কাজ করেছেন, আন্দোলনের রূপকার, তাদের এক একজনকে আমরা হাজির করি। এবং আজকেও আমরা তেমনই একজনকে এনেছি, একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ। রিফাত, আপনাকে স্বাগত। আপনাদেরকেও ধন্যবাদ, এমন একটা প্রোগ্রাম, এমন একটা কর্মসূচি আয়োজনের জন্য স্টার নিউজকেও ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা? আমাদের সবার অবস্থা ভালো। আসলে ঠিক এই যে ঠিক 2 বছর আগে এই সময়টা উত্তাল একটা দিন ছিল। আমরাও খবর সংগ্রহে মাঠে ছিলাম এবং আপনাদের উপর দিয়ে আসলে ওই সময় চরম মহাবিপদ গেছে, আমরা যতদূর জানি। তো একটু ওই সময়কার কথাগুলো একটু স্মরণ করতে চাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল রিফাত। এবং শুধু তাই নয়, রিফাত রশিদ শুধু একজন রিফাত রশিদ ছিল না, আপনি সহ আপনার 2 সহযোদ্ধা, সহযাত্রীর, সহকর্মীর সেই যে মুষ্টিবদ্ধ হাত এর একটি ছবি তৎকালে আসলে আন্দোলনটি অনেক বড় বেগবান করেছিল আমার যতটুকু জানা, আমি যদি ভুল না করে থাকি। একটু ওই সময়কার গল্পগুলো শুনতে চাই। ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, তারপরে আসলে কোথায় কোথায় গেলেন, এই আন্দোলনকে করতে, সামনে নিতে আসলে কি কার কেমন ভূমিকা ছিল? আমি ক্যাম্পাস বন্ধ হওয়ার একটু আগ থেকে শুরু করতে চাই। আমার মনে হয় যে সেই গল্পটুকু বলা জরুরি। 5ই জুন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, কোটা আন্দোলন। আমার মনে আছে একটা ঘোষণা দিয়েছিলাম র্যান্ডম, যেরকমভাবে আমরা অতীতেও কিছু মুভমেন্ট করেছি জেনারেল ব্যানারে, সেরকমই আর কি। ক্যাম্পাসে যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা বেশ কয়েক বছর যাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, লড়াই সংগ্রাম করেছি এবং জেনারেল ব্যানারে একাধিক প্রোগ্রাম, একাধিক মুভমেন্ট নামানোর এক্সপিরিয়েন্স আমাদের ছিল। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যদি আমরা কর্মসূচি ঘোষণা না করি তাহলে হয়তোবা শিবিরের একটা গ্রুপ এই মুভমেন্ট ঘোষণা করবে অথবা ছাত্রলীগের কোনো গ্রুপ ঘোষণা করবে। তো দুইটাই আসলে ক্রাইসিস। কারণ শিবির যদি ঘোষণা করে তাহলে ওই যেটা হয় আর কি, শিবির বলে তখন ছাত্রলীগদেরকে মেরে মুভমেন্টের লেজিটিমেসি নষ্ট করে দিবে। আর ছাত্রলীগ যদি ঢুকে আর কি যে কোনো মুভমেন্টের ভিতরে, ওরা জিনিসটা স্যাবোটেজ করে। অতীতে বেশ কিছু মুভমেন্ট, বিশেষত নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে আমরা একদম চরমভাবে সাক্ষী। ছাত্রলীগ ঢুকে এবং পুরো আন্দোলনটাকে স্যাবোটেজ করে দিয়ে চলে যায়। এর পূর্বে আমরা ক্যাম্পাসে আসিনি, বাট তার আগে হলখোলা আন্দোলন একটা বড় এইটার এক্সাম্পল দেওয়া যায়। তো সেই জায়গা থেকে মুভমেন্টের ঘোষণাটা দেয়া, জাস্ট এইটা নিশ্চিত করা যে না, শিক্ষার্থীরা যেহেতু আমাদের এক্সপিরিয়েন্সটা বেশি, তো আমরা ঘোষণাটা দিচ্ছি। ওইভাবে র্যান্ডম জাস্ট কোটার জন্য আমরা মুভমেন্টটা ঘোষণা দিয়েছিলাম। বাট সেইটা আস্তে 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 আমাদের হয়তো বা স্ট্র্যাটেজি অন্যদের থেকে আলাদা ছিল, ল্যাঙ্গুয়েজ আলাদা ছিল, প্যাটার্ন আলাদা ছিল। আমরা ক্যাম্পাসেই যেহেতু কামড়ে পড়েছিলাম, দীর্ঘদিন যাবৎ আমরা মার খেয়েছি, জেল খেটেছি, সংগঠন পাল্টেছি, বাট আমাদের পলিটিক্যাল যে ইডিওলজি, পলিটিক্যাল যে পজিশন, সেটা কোনো দিন পাল্টায়নি। আমরা গুমের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রোগ্রাম করেছি, আমরা অসংখ্য নির্বাচনের আগেও আমরা সরব করছি থেকেছি, সেইটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু যখন 15 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ এবং ক্যাম্পাসে বহিরাগত এনে, সেই জিনিসটা অনেক বেশি দাগ কাটে। বিশেষত নারী শিক্ষার্থীদের গায়ে যেভাবে যখন বিশ্রীভাবে ওভাবে আঘাত করা হয়, আমরা তো বাঙালি, বাংলাদেশি, আমরা দেশকেও দেশমাতৃকা বলি আর কি। মায়ের জায়গাটা আমাদের কাছে ওই জায়গায়, এবং নারীকে আমরা মায়ের জায়গায় দেখি। তো এইরকম যখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের নারী শিক্ষার্থীদেরকে এরকম বিশ্রীভাবে আঘাত করা হচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে, ওই সময় জিনিসটা রাখা যায় নাই। আমরা পরের দিন 16 তারিখ যখন মুভমেন্টের ডাক দিই শহীদ মিনারে, তো শহীদ মিনারে তখন আমি মনে আছে, আমি তখন জগন্নাথ হলকে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করতেছিলাম কীভাবে হল থেকে ছাত্রলীগ মুক্ত করা যায়। সেই সময় যে ইন্টারিম আমলের প্রেস সচিব ছিলেন আর কি, শফিক ভাই, উনি তখন এএফপিতে চাকরি করতেন।
শফিক ভাই একটা কল করেন এবং কল করে জানান যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই যিনি হলো গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, সম্ভবত সে হলো গিয়ে শহীদ হয়েছে। তিনি নামটা কনফার্ম করে 10 মিনিট পর জানাচ্ছেন। তিনি 10 মিনিট পর কনফার্ম করে জানালেন যে আবু সাইদ নামে একজন শহীদ হয়েছেন। জিনিসটা আমার খুব ভয়ঙ্করভাবে লাগলো, কারণ তার আগের দিনও আমি আবু সাইদের সাথে মিটিং করেছি, আবু সাইদের সাথে কথা বলেছি। তারও কিছুক্ষণ পরে যখন এই শকটা নিতে পারতেছিলাম না, শুনলাম চিটাগাংয়ে 2জন শহীদ, একজনের নাম ওয়াসিম আর একজনের নাম জানতে পারিনি, পরে জেনেছিলাম তার নাম শান্ত। তো ওই ঘটনাগুলো মানে আমরা মুভমেন্ট করতেছি ওই সময়ের ভিতরে আমরা যখন শহীদদের খবরগুলো পাচ্ছিলাম, সেদিন 6 জনের মতো শহীদ হয়েছে আমি যদি ভুল না করে থাকি। তো এই ঘটনাটা যখন ঘটে সেদিন হলে সকল শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাই, বিচ্ছিন্নভাবে আলাদা হই, পরবর্তীতে আমরা একত্রিত হয়েছিলাম তৎকালীন গণ অধিকার পরিষদ নেতা এবং বর্তমানে এনসিপি নেতা মশিউর ভাইয়ের বাসায় মাতুয়াইলে। সেখানের ভিতরে আমরা ট্রাস্টেড সমন্বয়ক যারা ছিলাম, মেইনলি শুরু থেকে যারা পলিসি নিয়ে কাজ করতাম আর কি। তো সেখানে নাহিদ ইসলাম ছিল, আসিফ মাহমুদ ছিল, আব্দুল কাদের, আবু বাক্কের মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আমি, হ্যাঁ এটা 16 তারিখ রাতের কথা বলছি, এবং হাসিব আল ইসলাম। আমরা এই কয়েকজন ছিলাম। আমরা বসি ওইখানের ভিতরে এবং আমরা সবাইকে কোশ্চেন করি যে এই যে স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষার্থীদেরকে গুলি চালাইলো এবং আমার ভাইদেরকে শহীদ করলো, আমার ভাইদের যে শহীদ হয়েছে এইটার বিনিময় কি কখনো কোটা সংস্কার হইতে পারে কিনা? আমরা সবাই বললাম যে না, কোটা সংস্কার এটা তো খুব বেসিক একটা রাইটস, এইটার মানে শহীদের রক্তের বিনিময়ে কীভাবে কোটা সংস্কার হয়? সো আমরা সবাই বললাম যে তাহলে এইটার সলিউশন কি, আমরা কোন জায়গায় গিয়ে থামবো মুভমেন্ট? তখন আমার মনে আছে আসিফ ভাই বলে উঠলো আরও 30টা লাশ এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন, আমরা ওই পর্যন্ত এফোর্ট করতে রাজি আছি। তো সবাই একসাথে বলে উঠলাম যে এর ব্যতীত আমাদের আর হলো গিয়ে কোনো অপশন নাই। আমাদের আর, যেহেতু আমরা একটা মুভমেন্টের ঘোষণা দিয়েছি, সেই মুভমেন্ট আমরা তো কোনো রক্তক্ষয়ী মুভমেন্ট করিনি, আমরা তো কোনো ভায়োলেন্সের দিকে যাইনি। সেই মুভমেন্টে যেহেতু শহীদ করা হয়েছে, সেই শহীদের রক্তের দায় আমাদের, সেই রক্তের দায় মেটানো না পর্যন্ত আমরা আসলে মাঠ ছাড়বো না। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সেই দিন সবাই একরকম শপথ নেই এবং 16 তারিখ রাতেই আমরা ডিসিশন নিয়ে ফেলি যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে হবে। কতজন ছিলেন ওই মিটিংয়ে? সেই মিটিংয়ে নাহিদ ইসলাম ছিল, আসিফ মাহমুদ ছিল, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আমি, হাসিব আল ইসলাম, আবু বাকের মজুমদার, এই কয়েকজন ছিল, আর কেউ ছিল না আমার যতটুকু মনে পড়ে। তো ওই দিন রাতেই আমরা ডিসিশনটা নিয়ে ফেলি। পরের দিন 17 তারিখ আপনারা দেখতে পেয়েছেন ক্যাম্পাসে ক্র্যাকডাউন। ক্যাম্পাসে ক্র্যাকডাউনের পরের দিন থেকে শাটডাউন হলো, ইন্টারনেট শাটডাউন, আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলাম। তো ওই দিনের রাতেরটা যদি আমি বলতে চাই যে 17 তারিখের কথা, তো 17 তারিখ আমরা একটা খসড়া করতেছিলাম যে আমরা তো আর কোটা সংস্কার আন্দোলনে নাই, আমাদের দাবি পরিবর্তন হয়েছে, আমরা সেই দাবিগুলো কি হতে পারে। তো আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করার পরে সিদ্ধান্ত হলো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এর আগে যেহেতু আমি দফা দাবি এগুলো নিয়ে আমি লিখতাম আর কি, এর আগের 4 দফা আমি লেখা, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে খসড়াগুলো করার জন্য। আমি 11 দফার একটা খসড়া করি এবং খসড়া করে এটা গ্রুপে দিই। সেটা মোটামুটি এই যে আজকের যে 9 দফা দেখছেন, 9 দফার 8টা দফাই এইখানের ভিতরে ছিল, মানে সেটার একটা সংক্ষিপ্ত সংস্করণ। একটা দফা বাদ ছিল আর কি, ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হোয়াট এভার, সেই দফা ব্যতীত 8টা দফায় আসলে 11 দফার একটু সংক্ষিপ্ত সংস্করণ আর কি, সেইটা দিয়েছিলাম। এবং তার ঠিক পরেই আসলে আমাদের ইন্টারনেট যে কানেকশানস, সেই জিনিসটা অফ হয়ে যায়, আমরা সকলে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এবং এই দিনটা আসলে ভয়ঙ্কর, কারণ আমরা কিন্তু আমাদের মুভমেন্টের যে স্ট্র্যাটেজি ছিল, আমরা প্রত্যেক দিন কর্মসূচি করতাম, সারাদিন রাতের বেলা কর্মসূচি ঘোষণা দিয়ে পরের দিন কী হবে সেই জিনিসটা আমরা জানাতাম। আমরা কোনো দিন 3 দিন 4 দিনের কর্মসূচি একসাথে ঘোষণা দিইনি। তো হুট করেই আমাদের নেক্সট কর্মসূচি কী হবে সেইটা না জানায় শিক্ষার্থীদেরকে ছেড়ে দেয়া, জাস্ট একটা ঘোষণা গিয়েছিল নাহিদ ভাইয়ের, এইটা হলো গিয়া 11 দফার খসড়া নাহিদ ভাইয়ের পড়ার কথা ছিল, যে সেটা একটু ক্ল্যারিফাই করে ঘষা মজা করে তার ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সেইটা দিতে পারেনি। আসিফ ভাই কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়ার পরে ইন্টারনেট কানেকশনসটা অফ হয়ে যায়। তো তখন জিনিসটা আসলে খুবই ভয়ঙ্কর। আমরা দেখতে পাচ্ছিলাম যে কারফিউ ঘোষণা করা হচ্ছে, কারফিউ ভঙ্গ করে, যেটা হয় আর কি একটা গণ আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে গিয়েছে, রাস্তায় রিক্সাওয়ালারা নেমে গিয়েছে, সর্বস্তরের মানুষ নেমে গিয়েছে। শুক্রবার দিনে আমার মনে আছে জুমার পর থেকে
মানে মসজিদ থেকে মিছিল নিয়ে মানুষ রাজপথের বিভিন্ন পয়েন্টগুলোতে জড়ো হয়েছিল, সেখানে গুলি চালানো হয়েছে জুমার পর পর। তো এই ধরনের ভয়ঙ্কর স্মৃতিগুলো, এগুলো তো আসলে প্রত্যেকটা ট্রমা। এবং আপনি যখন একটা মুভমেন্টের ঘোষণা করেন এবং আপনি দেখেন প্রতিদিন আপনার দেওয়া ঘোষণা, আপনার দেওয়া মুভমেন্ট থেকে লাশ পড়তেছে, এই লাশের দায়টা তো আসলে আপনারও। আপনি এই দায়টা কীভাবে এড়াবেন? এই ট্রমাটা ভয়ঙ্কর, মানে পৃথিবীর কোনো শব্দ দিয়ে আপনি এই ট্রমাটাকে আসলে ব্যাখ্যা করতে পারবেন না আর কি। যার উপর দিয়ে এই জিনিসটা গেছে সে আসলে ফিল করে। তো ওই সময়গুলো আসলে খুবই উৎকণ্ঠার মধ্য দিয়ে গিয়েছে। বাট স্টিল আমরা তো বললাম যে আমরা আমাদের মঞ্জুলে মাকসুদ, যেটা আমরা বলতে চাই আর কি, যে আমরা আমাদের লক্ষ্যটাকে ঠিক করে ফেলেছিলাম যে হাসিনার পতন ব্যতীত আসলে এই শহীদের লাশের যে কাফফারা বা লাশের প্রতি যে উপযুক্ত বিচার, জাস্টিস, ইনসাফ, আমরা আসলে সেটা কায়েম করতে পারবো না। তো সেই জায়গার মধ্যে আমাদের যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেগুলো করেছি। সেই সময়টা আমার মনে আছে, আমাদের যখন কমিউনিকেশন করতে পারিনি, আমি ডিবির তারা খাই, আমার ফোন ডিভাইস RFE নষ্ট হয়ে যায়, কারোর সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, কেউই আসলে কানেকশানসে ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম নিউজে যে আমার বাবা মর্গে গিয়ে আমার লাশ খুঁজছে। আমি দেখতে পাচ্ছিলাম যে নিউজে বলতেছে যে আমার মা হসপিটালে ভর্তি, তাকে CCU দিয়ে রাখা হয়েছে। আমি তখন অন্য একজনের থেকে একটা ফোন, একটা সিম নিয়ে তাদেরকে কল করে এতটুকু জানাইছিলাম যে আমি ঠিক আছে। তখন অফলাইন চলতো, অনলাইনে কোনো কানেক্টিভিটি নেই। ওই যে এতটুকু কথা বললাম, আমি জানিয়েছিলাম আমার খালাতো বোনকে, কাজিনকে, যাকে হয়তো বা পুলিশ ট্র্যাক করবে না। মানে আমি জানি না যে হাসিনা কত ভয়ঙ্করভাবে মানুষকে আসলে ওই যে সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে এসেছে। আমি আমার কাজিনকে জানিয়েছি এবং এইটাও বলে দিয়েছিলাম আমি যে কল করছি এটা বলার দরকার নাই। ওইটা কলটা করার আধা ঘন্টা পরে আমি যেখানে ছিলাম সেইখানে রেড হয়েছে। সেইখানের ভিতরে হলো গিয়ে পুলিশ এসেছিল। আমি তখন মিরপুর ছিলাম, কাজীপাড়া। এবং আমি সঙ্গত কারণে নাম প্রকাশ করছি না, আমার একজন ক্যাম্পাসের সিনিয়র এবং তিনিও একজন সংবাদকর্মী। আচ্ছা। তো তার বাসায় ছিলাম ওই সময়টা। এরকম মানে আমার বেশ কয়েকবার, সে সময় 7 থেকে 8 বার আমার লোকেশন শিফট করতে হয়েছিল। তো এই যে হাসিনার ভয়ঙ্কর যে সার্ভেলেন্স এবং এইটা পাশ কাটিয়ে, হাসিনার গুলিকে পাশ কাটিয়ে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নামলো, এইটা পৃথিবীর ইতিহাসেই খুব বিরল ঘটনা। এবং আন্দোলনের যেই প্যাটার্ন, আমাদের আন্দোলনের যে ল্যাঙ্গুয়েজ, আন্দোলনের যেই স্টাইল, সেই স্টাইলগুলো দেখেছেন যে পরবর্তীতে কিন্তু যত জায়গায় মুভমেন্ট হচ্ছে, আমি সম্প্রতি ভারতের উদাহরণ দিতে পারি, একই ধরনের শব্দ, ইভেন যেটাকে আমরা স্ল্যাং বলি, স্ল্যাংকেও কিন্তু একটা আর্ট ফর্মের ভিতরে যে জুলাই যেভাবে নিয়ে গিয়েছিল, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল, ভারতেও কিন্তু এইটা নিয়ে গিয়েছে। ভারতেও কিন্তু একই প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি। অর্থাৎ জিনিসটা একটা মানে গ্লোবাল ফেনোমেনায় রূপান্তরিত হয়েছে। জুলাইকে বাংলাদেশের বর্ডারের মাঝে সীমাবদ্ধ রাখার কোনো কারণ নেই। এরপরে আসলে আপনি 9 দফার কথা বললেন, তো তারপরে তো আসলে আপনার যে প্রধান 2 তৎকালীন সমন্বয়ক ছিলেন বা আপনাদের নেতৃস্থানীয় ছিলেন, তারা গুম হলেন। গুম হয়ে কয়েকদিন পরে ফেরত আসলেন। ফেরত আসার পরে হচ্ছে তাদের সমন্বয়করা গ্রেফতার হলেন। তো ওই সময় আপনারা হাতে গোনা কয়েকজন, আমি আপনার ফেসবুকে দেখছিলাম, আপনার ওই সময় যারা বাইরে ছিলেন, আটক হননি, তাদের ফেসবুকে দেখছিলাম যে প্রেস রিলিজগুলোতে আপনার স্বাক্ষর করা বা আপনার নাম নেওয়া। তো এই যে তৎকালীন ওই সময়টার ইন্টারনেট যখন ছিল না, এই যে দাবি দেওয়াগুলো, এইগুলো আসলে কার মাথা থেকে আসলো বা যোগাযোগটা কিভাবে হতো? তারপরে হচ্ছে সেগুলোর এই তথ্যগুলো মানুষের কাছে বিতরণ করা, সেটাও কিভাবে হতো? তো আমি 2টা কোয়েশ্চেন আসলে এখানের ভিতরে আসতে, প্রথম হলো গিয়ে গ্রেফতার যারা হয়েছে, গ্রেফতার যারা হয়নি। আমাদেরও গ্রেফতার হওয়ার কথা ছিল। আমি হয়নি বলতে আপনারা যারা, আমাদেরও গ্রেফতার মানে আমি এবং হান্নান মাসুদ জাস্ট কোনোভাবে গ্রেফতার এড়িয়েছিলাম। কারণ আমরা 25, যেহেতু 26 তারিখ তাদেরকে অফিসিয়ালি ডিবি উঠিয়ে নিয়ে যায়, বাট 25 তারিখ আসলে উঠিয়ে নিয়েছিল আর কি। এবং 25 তারিখ বৃহস্পতিবার দিন ছিল, আমার মনে আছে 25 জুলাই। আমি এবং আব্দুল হান্নান মাসুদ ভাই দুজন হলো গিয়ে সে বাকিরা গণস্বাস্থ্য ছিল। নাহিদ ভাই একটা রুমে ছিল, বাকের ভাই এবং আসিফ ভাই নিচে আরেকটা রুমে ছিল। তো আমরা শুরুতে আসিফ ভাই এবং বাকের ভাইয়ের সাথে দেখা করে পরবর্তী উপরে নাহিদ ভাইয়ের কাছে যাই। ওখানে গিয়ে আমরা শুরুতে আসিফ ভাইয়ের সাথে কিছু আন্দোলন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, নাহিদ ভাইয়ের সাথে একই টপিক আলাপ হয়। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা 2টা সেল করব, একটা হলো গিয়ে হেলথ সেল, স্বাস্থ্য সেল, আর একটা হলো লিগ্যাল সেল।
তো স্বাস্থ্য সেল দিয়ে হলো গিয়ে যারা আহত আছে এবং তাদেরকে লাশের help করা, তাদের হেল্প হ্যাঁ। করা এবং লিগ্যাল সেল যারা আটক আছে, আইনি এইটা আমরা সহায়তা। স্ট্র্যাটেজিটা নিয়েছি। যেহেতু এই দিনগুলোতে জাস্ট কমপ্লিট শাটডাউন, একটা ঘোষণার প্রেক্ষিতেই আসলে মুভমেন্টগুলো হয়ে যাচ্ছে, কোনো কেন্দ্রীয় নির্দেশনা নেই। কেন্দ্রীয় নির্দেশনা না থাকার ফলে মুভমেন্টকে আমরা আসলে শেপ দিতে পারছিলাম না। একটা গণ আন্দোলন যেভাবে হয় সেইভাবে যাচ্ছিল, কিন্তু মুভমেন্টটাকে শেপ দেওয়া যাচ্ছিল না। তো আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম। তো ওই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোক আপনাদের হসপিটালে পেছনে বাড়ছে, পেছনে, হ্যাঁ। ওই হসপিটালে বাড়ছিল এবং তার সামনে, যেহেতু ধানমন্ডি থানার সামনেই গণস্বাস্থ্য হসপিটাল, সেখানে পুলিশের অসংখ্য গাড়ি আসলে এসে জমা হচ্ছিল। তো আমরা বুঝতে পারতেছিলাম যে এখানে অ্যারেস্ট হবে। তো তখন নাহিদ ভাই বলতেছিল যে আমরা কিন্তু অফিসিয়ালি এখানের ভিতরে ভর্তি আছি, তুমি বা মাসুদ কিন্তু ভর্তি নাই। সো তোমাদেরকে যদি নিয়ে যায় তোমাদেরকে গুম দেখাবে, আমাদের গুম দেখাতে পারবে না, আমাদের অ্যারেস্ট দেখাইতে হবে। সো আমরাও বলতেছিলাম, এবং মুভমেন্ট চালানোর পরবর্তীতে একটা ব্যাপার ছিল। তো আমরা দুজন তখন গণস্বাস্থ্য হসপিটাল, জাফরুল্লাহ চৌধুরী হসপিটাল আর কি, আমাদের পূর্ব পরিচিত যারা ছিল ওইখানকার স্টাফদের সাথে হলো গিয়ে তাদের হেল্পে আমি এবং মাসুদ ভাই বের হই। এবং বের হয়েই আমরা পরের দিন থেকে আন্দোলনের মানে কীভাবে কী করব সেটা সিদ্ধান্ত নিই। তারপর দিন থেকে তো আসলে হেলথ সেল বা লিগ্যাল সেল নিয়ে কাজ করা হয়নি, বাকিরা গুম হয়, আমাদেরকেও গুমের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল কুয়েত মৈত্রী হসপিটালে। সেগুলো নিয়ে আমরা লিখেছি, বা এত ডিটেলস বলার হয়তো বা সুযোগ নেই। কুয়েত মৈত্রী হসপিটাল থেকে আমাদেরকে একটা সেফ হোমের ভিতরে চলে যেতে হয় এবং সেখান থেকে পরবর্তীতে আন্দোলন পরিচালনা করতে হয়। সেই দিনগুলো আসলে বেশ বিভীষিকাময়। আর আপনি বললেন যে স্ট্র্যাটেজি নিয়ে সেই সময় সিদ্ধান্তগুলো কিভাবে আসতো, আমরা আসলে আমাদের কাজকে ভাগ করে নিয়েছিলাম। আমি মূলত আইডিয়ার জায়গাটা দেখতাম, আব্দুল হান্নান মাসুদ ভাই এবং আব্দুল কাদের ভাই, এই দুইজন আমরা যারা ছিলাম বাইরে, এই দুজন কমিউনিকেশনটা দেখতো আর কি। তাদের কাজটা ছিল হলো গিয়ে বিভিন্ন গ্রুপ অফ পিপলগুলা, স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করা, জার্নালিস্টদের সাথে ডিলটা করা। আমি আইডিয়ার জায়গাটা দেখতাম। আমাদের পলিসিটা ছিল কর্মসূচিগুলোর ক্ষেত্রে এরকম, শুরুতে আমরা একটা আইডিয়া ভাবতাম, আইডিয়া ভাবার পর আমরা নিজেরা চারজন এটা নিয়ে আলোচনা করতাম। আলোচনা করে আমাদের যদি মনে হতো না হ্যাঁ এটা নিয়ে করা যায়, কাজ করা যায়, তখন আমরা বাকি যে স্টেক হোল্ডার, ছাত্র যদি বলি স্টুডেন্ট অর্গানাইজেশনের ভিতরে ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থীদের থেকে কখনো কথা হতো, কখনো কথা হতো না, মেইনলি এই দুইটা গ্রুপের পিপলের সাথে কথা হতো। তাদেরকে আমরা আমাদের আইডিয়া শেয়ার করতাম, তাদের থেকে ফিডব্যাকগুলো নিতাম আর কি। সো ফিডব্যাকগুলো নেওয়ার পরবর্তীতে সেইটাকে আমরা মুভমেন্টটা আরেকটু যেটা হইতো আর কি, অনেকগুলো আইডিয়া আসলে, অনেকগুলো ফিডব্যাক আসলে জিনিসটা আরও সলিড হয়। তো ওইটা নিয়ে আমরা আবার নিজেরা বসতাম, নিজেরা কথা বলতাম, নিজেরা যখন কনভিন্স হইতাম তখন সবাইকে জানাই দিতাম আমরা এই মুভমেন্টটা বা এই নেক্সট এই কর্মসূচিটা দিচ্ছি। তার পরবর্তীতে সেইটা আমরা ঘোষণা করতাম। সো এইখানের ভিতরে সবার এনগেজমেন্টটা থাকতো, এনগেজমেন্ট নিশ্চিত হতো এবং সবার কনসার্ন নেওয়া হতো। বাট আইডিয়ার জায়গাগুলো সবসময় আমরা আমাদের জায়গায় রেখেছি এবং আমরা চেষ্টা করেছি যে কখনো অন্যের দ্বারা বায়াসড না হওয়ার। কারণ প্রত্যেকের তো পলিটিক্যাল এজেন্ডা থাকে, বাট ওই সময় আমাদের দুইটা এজেন্ডা ছিল জাস্ট। এক হলো গিয়ে আমাদের বাকি যেই সমন্বয়করা ডিবি অফিসে আটকা তাদের মুক্ত করা এবং আলটিমেটলি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানো। সো এর বাইরে আমাদের আর আসলে ওই সময়ের ভিতরে কোনো এজেন্ডা ছিল না আর কি। কারণ আমরা জানতাম যে বাকি সবাই অর্ধেক সমন্বয়কদেরকে ভিতরে রেখে আমরা আসলে এক দফা বা গণ অভ্যুত্থানের দিকে যেতে পারবো না। সো তাদের মুক্তি এবং মুক্তির পরবর্তী সময়ের ভিতরে আলটিমেটলি হলো গিয়ে এক দফার দিকে যাওয়া এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানো। এই ব্যতীত আমাদের আসলে কোনো এজেন্ডা ছিলও না। সো আমরা পলিটিক্যালি ড্রিভেন হওয়ার পরিবর্তে ডিসিশনগুলো সবসময় আমরা নিজেরা নিয়েছি এবং সেই জায়গার ভিতরে আমরা সবসময় বোল্ড ছিলাম। কখনো কি আপনারা মানে টের পাচ্ছিলেন নাকি যে আপনাদের পলিটিক্যালি ড্রিভেন হতে পারেন, বা কোনো দল যাদের সাথে আপনারা সমন্বয় করছিলেন বা হচ্ছে যোগাযোগ রাখছিলেন, তারা কি কেউ আপনাদের কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা অথবা এই ধরনের কোনো কিছু? জিনিসটা আসলে চাপিয়ে দেওয়ার কথা বলবো না আর কি, যে প্রত্যেকেরই তো নিজস্ব পলিটিক্যাল পজিশন, পলিটিক্যাল এজেন্ডা থাকে। ফর এক্সাম্পল আজকে যদি জুলাই মুভমেন্ট তার যদি বিএনপি নামে, বিএনপির এইখানের ভিতরে প্রাইমারি লক্ষ্যটা কী হবে? সরকার পতনের মধ্য দিয়ে তারা সরকার গঠন করবে। জামাত যদি হয়, জামাতেরও একই পজিশন থাকবে, যেহেতু তারা রাজনৈতিক দল। আমরা তো কোনো পলিটিক্যাল ফোর্স না, আমরা তো মুভমেন্টের ফোর্স। সো আমাদের এজেন্ডা হলো আলটিমেটলি মুভমেন্টটাকে সাকসেস করা। আর মুভমেন্টে যদি ফেইল্ড করতো, পলিটিক্যাল দলগুলো অতীতেও যেই নির্যাতন, জুলুম, সংগ্রাম সহ্য করেছে, তারা ওই একই স্টাইলে যাইতো। কিন্তু আমাদেরকে তো হাসিনা সরাসরি বলেই দিয়েছিল, আপনারা যদি হলো গিয়ে শেখ হাসিনার যেই
ট্রায়ালগুলো হয়েছে সেগুলো পড়ে দেখেন হাসিনা স্পষ্টভাবে বলেছিল এই সমন্বয়কদেরকে তুলে নিয়ে এসে পরবর্তী তাদেরকে পুরোপুরিভাবে হলো গিয়ে মার্ডার করে ফেলার জন্য, তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। সো আমরা তো জানতাম যে আমাদের পরিণতি কী হবে। সো সেই জায়গা থেকে আমরা কখনো পলিটিক্যালি ড্রিভেন হই নাই বা হওয়ার চেষ্টা করিনি। এই জায়গার ভিতরে আমরা সবসময় স্ট্রং ছিলাম, সলিড ছিলাম। পরবর্তীতে এক দফার আপনারা 3 আগস্ট ঘোষণা আসলো, তো সেই এক দফার পেছনে কারা কী ভূমিকা বা আপনাদের আলাপ আলোচনা তখন কীরকম হয়েছিল? দেখেন, আমরা একটা মানে সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরির গুরুত্ব আমরা সবসময় বুঝি। এই নেটওয়ার্কটার শুরু হয়েছিল 5ই জুন। আমার মনে আছে 5ই জুন আমরা যখন একটা গ্রুপ খুলি, ওই যে বললাম কি সকলেই মুভমেন্টগুলা তৈরি করার চেষ্টা করছিল। তো ওই সময় আমার যেটা হয়েছে আর কি অতীতের এক্সপিরিয়েন্স থেকে, আমি শুরুতে একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলেছিলাম এবং সেইখানের ভিতরে 2টা কাজ করেছিলাম। এক, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমার যারা বন্ধুবান্ধব যারা ছিল, তাদের যারা সিনিয়র, তাদেরকে ইনভাইট করে দেয়া সারা মানে ক্যাম্পাসের যত এবং সেন্ট্রাল লাইব্রেরি এবং হলো সায়েন্স লাইব্রেরি এই গ্রুপটা, সেই গ্রুপের অ্যাডমিন মডারেটর যারা ছিল তাদেরকে কানেক্ট করে ফেলেছিলাম, যারা হলো গিয়ে আমাদের এই মুভমেন্টের একদম প্রাইমারিলি যারা মাঠে নামবে, যারা হলো গিয়ে মিছিলটা করতে নামবে আর কি। আর 2 হলো গিয়ে বাংলাদেশে কিন্তু চাকরির পরীক্ষার অনেক বড় বড় গ্রুপ আছে। তো সেই গ্রুপের থেকে আমি একজন অ্যাডমিন বা মডারেটরকে নিয়ে এসে আমাদের গ্রুপের মডারেটরশিপ দিচ্ছিলাম। সো তারা তাদের গ্রুপগুলোতে আমাদের পেজটা বা আমাদের গ্রুপটা শেয়ার করছিল। সো মুভমেন্ট শুরুর আগ থেকেই প্রত্যেকেই তো গ্রুপ বা কমিউনিটি গড়ার চেষ্টা করছিল। সো আমরা মুভমেন্ট শুরু, আমার মনে আছে আমাদের 7:30-8টার দিকে আমরা মিছিলের ঘোষণা দিয়েছিলাম। তার আগে আমরা 20,000-এর একটা কমিউনিটি পেয়ে যাই যারা আসলে অ্যাসপায়ারেন্ট। তো এই কমিউনিটিটা আসলে আমাদেরকে হেল্প করে। পরবর্তীতে এই টোটাল কমিউনিটিটাকে আমরা আস্তে আস্তে বিল্ড আপ করি। সারা বাংলাদেশে আমরা চেইন তৈরি করি, একটা নেটওয়ার্ক তৈরি করি। আমি একটা ছোট্ট আপনাকে এক্সাম্পল দিই। আমরা স্ট্র্যাটেজিগুলো সাজিয়েছিলাম এইভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা, এইটা দেখার দায়িত্ব ছিল আমার, আসিফ ভাইয়ের। তারপরে হলো গিয়া সারা বাংলাদেশের যতগুলো জেলা মহানগর, এটা আব্দুল হান্নান মাসুদ দেখতো। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেটা আছে সেটা দেখতো হাসিব আল ইসলাম এবং আবু বকর মজুমদার, এইভাবে দেখেছিল। আমরা একটা জিনিস ভেবেছিলাম বা আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে বড় নামে ভারে বড় বিশ্ববিদ্যালয়, ফর এক্সাম্পল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল নামার থেকে আমার যশোর বা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল নামা বেশি গুরুত্বপূর্ণ, বা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল নামা বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা একদম মেইন হাইওয়ের পাশে, তারা যদি তাদের বিশ্ববিদ্যালয়ের গেটটা ব্লক করে তাহলে পুরো কমিউনিকেশনটা ব্লক করবে। বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েগুলো ব্লক করেছিল। তো আমরা স্ট্র্যাটেজিক্যালি গোটা বাংলাদেশ সাজাই এবং একটা কমিউনিকেশন এমনভাবে তৈরি করি ক্যাম্পাসে সিআরদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এমনভাবে তৈরি করি যে আমরা একটা মেসেজ করলে ক্যাম্পাস থেকেও মিছিল নামাতে পারবো এবং সারা দেশ থেকেও মিছিল নামাতে পারবো। এই চেইনটা তৈরি হবে এবং এই চেইনটা যেহেতু আমার হাত দিয়ে হয়েছিল, মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে এই পুরো নেটওয়ার্কটা আমার কাছে ছিল। সো মুভমেন্ট পরবর্তী সময়ের ভিতরে বা ওই যে কেউ ছিল না থাকলেও এই নেটওয়ার্কটাতে কোনো প্রকার হলো গিয়া গ্যাঞ্জামটা হয়নি। সো এই জিনিসটা খুব স্মুথলি আমরা অপারেট করতে পেরেছি এবং সারা বাংলাদেশে আমরা আমাদের যে বার্তা সেগুলো পৌঁছাতে পারছিলাম। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো হেল্প করতো বা ছাত্র সংগঠনগুলো হেল্প করতো এবং বিশেষ করে হলো গিয়ে ঢাকার যে বড় বড় জোনগুলো, সেই জোনগুলো আমরা ভাগ করে দিতাম। ফর এক্সাম্পল আজকে বলতাম যে উত্তরাটা তাহলে আজকে শিবির দেখুক, বা আমাদের যে সমন্বয়করা ছিল তারা যাবে, বাট যেহেতু যেটা হয় আর কি যে যারা পলিটিক্যাল পজিশন যাদের ভালো বা পলিটিক্যালি লিডারশিপ যদি না থাকে তাহলে ওই সময় ক্রাইসিস মোমেন্টগুলো ডিল করতে পারে না। ছাত্র দলের যেই ছেলেটা জেল খেটেছে, যে আন্দোলন সংগ্রাম করেছে 10 বছর 12 বছর, তো সে জানে যে রাজপথে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে কীভাবে ট্যাকেল দিতে হয়, সেই মুভমেন্টটার লিড দিতে পারবে। তো আমরা এইভাবে সবাইকে আসলে সাজায় দিতাম। সো এইটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল, একটা ট্রি তৈরি হয়েছিল। সেই ট্রিয়ের মধ্য দিয়ে আমরা কমিউনিকেশনটা তৈরি করতে পারছি। আর এক দফার যে যাত্রাটা আমি যদি বলি, সেইটা আলটিমেটলি মানে এক শব্দে যদি বলি, এটা আসলে বাংলাদেশের মানুষের চাওয়া। বাংলাদেশের মানুষ নিজেরা প্রিপেয়ার্ড হয়েছে। যখন আমরা প্রত্যেক দিন কেন্দ্রীয় নির্দেশনা দিতে পারিনি, তখনও যেহেতু মানুষ নেমেছে, দ্যাট মিনস এটা একটা গণ আন্দোলন। মানুষ তার নিজের ডিসিশনটা নিয়েছে, আমাদের কাজ ছিল তাদের গাইড করা। এই জন্য আমরা কিন্তু কখনো বলি না যে আমরা আন্দোলনের লিডার বা আমরা আন্দোলনের মুখপাত্র। আমরা সবসময় বলছি আমরা আন্দোলনের সমন্বয়ক। পিপলস যেইটা চাইছে, পিপলসের যে পালস, সেইটাকে আমরা জাস্ট সমন্বয় করে মানুষের সকলের যে কথা সেইটা বলার চেষ্টা করি এবং আমাদের মনে হয় ওই সময় মানুষ যা বলতে চাইছে সেইটা আমাদের মুখ থেকে বের হয়েছিল বলে আন্দোলনটা সফল হয়েছে। আপনি যেহেতু এই যে অবদান কেন্দ্রিক কথাটা বললেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে জুলাইয়ের আসলে ক্রেডিট নিয়ে আমরা নানান আলাপ দেখি, নানান
তর্ক বিতর্ক দেখি, আপনাকেও মাঝে মাঝে এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে হয়। আমরা তৎকালীন যারা ছিলেন বিভিন্ন সমন্বয়ক, তারাও বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দেন। ছাত্র শিবির সমর্থক যারা, তারা এটা নিয়ে নিজেদের অনেক ক্রেডিট দাবি করেন, এটা হয়েছে ওটা হয়েছে। ছাত্র দলের অনেকে এটা ক্রেডিট দাবি করেন। এইটা নিয়ে আপনার আসলে মূল্যায়ন কি, বা কি বলবেন এটা নিয়ে? দেখেন, এইটা মাঝে মাঝে নিজেদের পজিশন জানান দিতে হয়। আমি পারতপক্ষে এগুলো নিয়ে কথা বলতে চাই না আর কি। আপনাদের থেকে ব্যাখ্যা মানে পারতপক্ষে এগুলো নিয়ে মানে আমি কথা বলতে চাই না, কারণ আমি বিশ্বাস করি মানে আমরা যারা বেঁচে আছি আমাদের আসলে ক্রেডিট নাই, আমাদের যেটা আছে সেটা হলো দায়িত্ব। কারণ এক দফায় আমরা কি বলেছিলাম, স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে পারছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কি এখন হয়েছে? হাসিনার যে ফ্যাসিবাদী স্ট্রাকচার, অথবা হাসিনা থাকুক বা না থাকুক, তার যে ফ্যাসিবাদী কাঠামো, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই আসে, আমাদের যেই রাষ্ট্র কাঠামো যেখানে যারা এই রাষ্ট্র কাঠামোর অংশ, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়ার ফলে এটা সবসময় ব্যক্তি নির্ভর হয়ে যায়, পরিবার নির্ভর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ওই যে দল, ডিপ স্টেটের কথা আমরা ইদানিং শুনি আর কি, যে এমন সব গ্রুপ যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তারাই সব নিয়ন্ত্রণ করে। এইগুলো হয় কারণ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে না রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলা। আপনি বলছেন যে আন্দোলনের অনেক আইডিয়ার, আন্দোলন কর্মসূচির অনেক আইডিয়ার জায়গায় আপনি ছিলেন। আপনি কি বলবেন, ডিপ স্টেট কি তখন আপনাদেরকে এগুলো নিয়ে হেল্প করছে, বা হচ্ছে আপনারা কি ডিপ স্টেটের প্ল্যানের অংশ ছিলেন? ডিপ স্টেট হেল্প করে নাই। যদি ডিপ স্টেট বলে কিছু থাকে, বা তারা যদি তারা তাদের মতো করে কাজ করেছে, তাদের সাথে আমাদের কোনো সমন্বয় ছিল না। এবং আমরা তো বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে একদম খুব মানে আন্দোলন চলাকালীন সময় মানে পুরোপুরি সৎ ছিলাম। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদের দিয়ে যেই কাজগুলো করায় নিছেন, আমি বলবো না যেটা আসলে আমাদের মস্তিষ্ক প্রসূত আইডিয়া বা আমরা এটা করছি, আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে এই কাজগুলো করায় নিছেন। কারণ ওই রকম একটা ক্রাইসিস মোমেন্টে, ওই রকম একটা সময় মানুষের মাথায় আসলে কাজ করে না। তো একটা আইডিয়া আসছে এবং সেই আইডিয়াটা এক্সিকিউট করা হয়েছে এবং সেটা সফল হয়েছে, এটা আসলে সৃষ্টিকর্তার অবদান। এইটাকে মানুষ যদি বলে যে সে নিজে করছে, তো আমি মনে করি যে এইটা আসলে মানুষের যে যোগ্যতা, সেই যোগ্যতাকে খুব বাড়ায় চাড়ায় দেখা এবং সৃষ্টিকর্তার অবদানকে অস্বীকার করা। তো আমার মনে হয় যে যারা বেঁচে আছে তাদের আসলে দায়িত্ব, তাদের আসলে দায় আছে, এবং শহীদের রক্তের প্রতি যে শপথ, যে শপথগুলো আমরা এক দফায় করেছি, সেটা বাস্তবায়ন করে শহীদের রক্তের প্রতি ইনসাফ করা, জাস্টিস করা, এইটা আমাদের দায়িত্ব। আমাদের আসলে ক্রেডিটের কিছু নাই। যেদিন আমরা এটা করতে পারবো সেই দিন এইটা হয়তো বা কোনো ক্রেডিটের বিষয় হবে। তার আগ পর্যন্ত আমাদের ঘাড়ে শহীদের রক্তের দায় আছে এবং এই দায়টা নিয়ে আমাদের চলতে হবে, এর বেশি আসলে আমাদের কিছু নাই। নিশ্চয়ই আপনার এই লাইনটা নিশ্চয়ই অন্যান্য নানা ছাত্র সংগঠনের যারা এটা নিয়ে কথা তোলে তারা পরামর্শ হিসেবে নেবে তাদের জীবনে। সবশেষ প্রশ্ন, জুলাই আন্দোলন যখন চলে সবচেয়ে অসহায় লাগছে আপনার কোন দিন, আর সবচেয়ে আশান্বিত হয়েছেন কোন দিন? সব থেকে অসহায় যদি বলি, লেগেছিল, এটা বলাটা আসলে কঠিন, যদিও হ্যাঁ এটা বলাটা ছিল আসলে প্রতিটা বিপদের সম্মুখীন। তারপরে আশান্বিত যদি বলি, আশান্বিত ছিলাম 2 তারিখ 2 আগস্ট। আর সব থেকে খারাপ লেগেছিল বা বাজে সিচুয়েশন সম্ভবত 17 তারিখ, যখন আমি দেখেছিলাম যে আমার ক্যাম্পাসগুলোতে, আমি একটা হলের ভিতরে, আমরা মনে করছিলাম যে হলে শিক্ষার্থীদের উপর গুলি চালাবে না, হয়তো হলটাকে একটা সেফ জায়গায়, যখন আমার মনে আছে আমি এবং আসিফ ভাই আপনার হলে, জসিমউদ্দিন হলে যখন আমরা আটকা পড়ি, সেইখানে যখন গুলি চালায়, তখন আমরা বুঝেছিলাম যে আমাদের হামলা ছিল। এবং ওই দিন আমার খুবই অসহায় লাগছিল যে হলের ভিতর গুলি চালাচ্ছে। 71-ও কিন্তু হলে গুলি চালায় নাই সেভাবে, টার্গেট করে কিছু রুমে, যেই রুমে পলিটিক্যাল লিডারশিপ ছিল, সেইখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই যে হলে ব্রাশফায়ার করা, এবং ব্রাশফায়ার করার একটা মাত্র কারণ, হলকে হলো গিয়ে শিক্ষার্থী মুক্ত করতে হবে। আপনারা জানেন যে মানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস চলেছিল, ওইটা ঘটেছিল, কিন্তু শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার জন্য, হল ফাঁকা করার জন্য ব্রাশফায়ার করা, এই নজির তো বাংলাদেশে ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে ভেতরে কেউ হামলা করে যাবে, এইরকম ভয়ঙ্কর জিনিস ওই দিন খুবই অসহায় লাগছিল। যে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছিল যেন আরে এত শহীদের রক্তের দায় আমার ঘাড়ের উপরে, এই অবস্থায় হেরে যাচ্ছে, খুবই পরাজিত মনে হচ্ছিল। এবং ওই যে বলে না শোককে শক্তিতে রূপান্তর, যেটা হয়েছে আর কি, যে আলটিমেটলি ওই শোকটাই আমাদের শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে ছড়িয়ে গিয়েছিল, প্রত্যেকটা জায়গার ভিতরে যারা আসলে
প্রো জুলাই এবং যারা ওই মাঠে আন্দোলন সংগ্রাম করে এসেছিল, সেই মানুষগুলো যখন সারা দেশে ছড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছড়িয়ে গিয়েছে, অসংখ্য ভিডিওগুলো আছে যে ওই মানুষগুলো আসলে নেতৃত্ব দিয়েছে। তো হাসিনার যেটা হয়েছে আর কি, যে সে যেই স্ট্র্যাটেজিগুলো নিয়েছে সব কিছু আসলে তার দিকে বিপরীতে ব্যাকফায়ার করছে। সো এই ব্যাকফায়ারটাই করেছে। হলটা বন্ধ না করলে হয়তো বা সেটা আমাদের ক্যাম্পাসের মুভমেন্ট থাকতো, হল বন্ধ করে দেওয়ার ফলে সেইটা আসলে একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তারপরের ইতিহাস তো আসলে আমরা সবাই জানি মোটামুটি, হয়তো বা জানি না আর কি, এখনো অনেক কিছু জানি না, অনেক কিছু আমরা বলিনি, হয়তো আমাদের আড়ালেও কোনো কিছু ঘটনা ঘটেছে এবং অনেকগুলো বাস্তবতা আছে যেগুলো এখনো বলার সময় আসেনি। জাতীয় ঐক্যের খাতিরে আমরা অনেক কিছুতে চুপ করে আসি। জুলাইতে তো অনেক কিছু দেখেছি, গাদ্দারদেরকে হিরো বানানো হয়েছে, মিডিয়া ন্যারেটিভের মাধ্যমে এমন অসংখ্য মানুষকে তৈরি করা হয়েছে যাদের আসলে জুলাইয়ের অবদান সামান্যই। তো এই ধরনের ঘটনাগুলো যখন আপনি দেখেন এবং সেগুলো আপনি জাস্ট এই জন্য চুপ করে থাকেন, ওই যে বললাম আমাদের এখন দায়িত্ব, আমাদের তো আসলে ক্রেডিট ভাগাভাগি করার সময় নেই, এই যে বোধ থেকে আসলে চুপ করে থাকতে। আমরা তো আসলে সংবাদকর্মী, আমরা তো শুধুমাত্র প্রত্যক্ষদর্শী, আমরা তো কোনো কিছু নিয়ে মন্তব্য করতে পারি না। তারপরে আপনারা যারা আসলে পেছনে ছিলেন বা ইতিহাসের সাথে ছিলেন, আমার দাবি হচ্ছে যে আপনারা এই বিষয়টা নিয়ে লিখবেন, বলবেন, যত লিখবেন তত প্রচার হবে, বা একটা ইতিহাস নিশ্চয়ই থেকে যাবে। আমরা এই আমাদের আলোচনা শেষ করতে চাই, যদিও সংক্ষিপ্ত ছিল, অনেক ভালো লাগছিল, আরও দীর্ঘায়িত করতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ স্টার নিউজে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জুলাই কাস্ট দেখছিলেন আপনারা, আর এই ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।